কেমন হলো বিএনপি সরকারের প্রথম বাজেট? কি ভাবছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ? তাই নিয়ে জানাতে বরিশাল ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী কাউসার হোসেন রানার কাছে। রানা, বাজেট ঘোষণা হলো গতকালকে এবং ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বলা হচ্ছে এখনো পর্যন্ত। কি বলছেন প্রান্তিক অঞ্চলের মানুষ, কি ভাবনা তাদের এই বাজেট নিয়ে আমাদের জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ সামিয়া, এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু গত বেশ কয়েকদিন যাবৎ বেশ উৎকণ্ঠা দেখেছি, বেশ আলোচনা ছিল এবং সেই আলোচনার রেশ এখন পর্যন্ত আছে, যেহেতু সদ্য বাজেটটি ঘোষিত হয়েছে এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। কারণ বেশ কিছু যে বিষয়ের দাম বৃদ্ধি পেয়েছে, অনেক দ্রব্যের দাম কমেছে। তো এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ যেটি বলছে, বিশেষ করে একেবারে খেটে খাওয়া মানুষ থেকে কৃষক শ্রেণী পর্যন্ত নানান পেশাজীবী মানুষের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন, যেমন কৃষি পণ্যের দাম কমানোর যে বিষয়টি বলা হয়েছে, ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে বা ফার্মার কার্ডের বিষয়গুলো বলা হয়েছে, এগুলো কিন্তু সাধারণ কৃষকরা শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছেন। তবে তাদের একটি বক্তব্য যে এই উপকারগুলো এর আগেও যেমন বিভিন্ন সময় নানান ধরনের উপকার দেওয়া হতো, সেগুলো কিন্তু খেটে খাওয়া বা একেবারে প্রান্তিক শ্রেণীর যে কৃষক, তারা কিন্তু সেই বিষয়টি পর্যন্ত পৌঁছতো না। আমরা একটু কথা বলতে চাই একেবারে বরিশালের সাধারণ নাগরিক যারা, তাদের সাথে, যে এবারের বাজেট তো আপনি অবশ্যই শুনতে পেয়েছেন এবং সেখানে বিষয়গুলো দেখেছেন। আপনার কি মনে হচ্ছে যে এই জনবান্ধব হয়েছে, নাকি আপনার প্রতিক্রিয়াটি কীরকম? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রত্যেক বছরই একটা বাজেট আসে এবং বাজেটটা সরকারের পক্ষ থেকে বলা হয় জনবান্ধব। যদিও এবারের বাজেটে একটি আশার সংবাদ আমরা দেখলাম যে 60টি নিত্যপণ্যের উপরে যে শুল্ক কমানোর একটি প্রস্তাবনা এই বাজেটে দেওয়া হয়েছে, এটি নিঃসন্দেহে আশার সংবাদ। এবং একই সঙ্গে যদি বলি, আমদানিকৃত শিশু খাদ্যের উপরেও কিন্তু প্রস্তাবনা বাজেটে কর কমানোর একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে আশার সংবাদ। কিন্তু এটি আমরা যেটা দেখি যে বাজেট যখন প্রস্তাব করা হবে, বাজেট যখন বাস্তবায়ন হয়, যখন মূল পাশ করা হয়, তার আগেই দেখা যায় যে এইগুলোর দাম আগে যা ছিল সেই দামই বিক্রি হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে দাম কমলেও দাম আর বাজারে অর্থাৎ নিত্যপণ্যের দাম কিন্তু কমে না। সে কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু দুর্ভোগ সেটা থেকে যায়। অন্যদিকে আমরা দেখেছি যে নির্মাণ সামগ্রীর দাম কিন্তু বাড়ানোর একটা প্রস্তাবনা করা হয়েছে, যেক্ষেত্রে ছোট্ট যে উদ্যোক্তা বা তারা যে নির্মাণের কাজ করবে সেটি কিন্তু তারা পারছে না। বিশেষ করে রডের দাম যদি কমানো হয়, তাহলে সরকার বলছে যে অবকাঠামো উন্নয়ন করবে বা স্বাস্থ্য খাতের উন্নয়ন করবে, সেক্ষেত্রে কিন্তু একটা বাধার সম্মুখীন হয়ে দাঁড়াবে। অন্যদিকে আমরা দেখলাম যে মধুর দাম বাড়ানোর একটা প্রস্তাবনা কেন করেছেন, এটা হয়তো সরকারই বুঝতে পারবেন। মধু তো আমাদের যে সুন্দরবন, সেখান থেকেই বেশি আমরা মধু পাই। তারপরও এটার উপর আবার বাড়ানো হয়েছে। আমরা চাই যে বাজেট জনবান্ধব সরকার থেকে যেভাবে বলে, সে বাজেট যাতে ইমপ্লিমেন্ট হয়। বিশেষ করে যখন যে পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয় বা যেটি বাজেটে সেই ইমপ্লিমেন্ট আমরা দেখি না, বাজারে তার প্রভাব পড়ে না। সেটি যদি পড়ে, মানুষ যদি স্বস্তিতে থাকে, বিশেষ করে কৃষি পণ্যের দামও কমানোর একটি কথা দেখেছি, সার বা ইসের উপরে তারা কর কমাবে এমন একটা কথা বলেছেন। সেইভাবে যদি হয় তাহলেই কিন্তু বাজেটটা জনবান্ধব হতে পারে। আমরা চাই যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক এবং সেটি যাতে বাজেট ইমপ্লিমেন্ট হয়, এই পর্যায়ে যদি যেতে পারে, তাহলে নিঃসন্দেহে এই বাজেট জনবান্ধব হবে। কিন্তু আমরা অধিকাংশ সময় দেখি খুব বড় অর্থাৎ আকাশচুম্বী বাজেট প্রকাশ করা হয়, কিন্তু সেই বাজেটটি মানুষের কল্যাণে বা জনকল্যাণ বাজেট হয়ে ওঠে না। সেটাই আমরা কামনা করি যে এই বাজেটটি অন্তত জনবান্ধব হোক। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে জনবান্ধব হবে যদি এটি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়। আমরা অর্থনীতিবিদদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আসলে বাজেট হওয়ার পরে এটির যে বন্টন এবং বাস্তবায়ন, এটির উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ বন্টন যদি সুষ্ঠুভাবে না হয় এবং সেটির বাস্তবায়ন যদি সঠিকভাবে না হয়, তাহলে শেষ পর্যন্ত বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছবে না। এই ছিল বরিশালের বিভিন্ন মানুষের ভাবনা। সামিয়া। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা রংপুরে এবার চলে যেতে চাই আমাদের সহকর্মী ফখরুল শাহিনের কাছে। ফখরুল, বাজেট নিয়ে কি ভাবনা উত্তরাঞ্চলের মানুষের, আমাদের জানাবেন। শুরুতে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে এই বাজেটকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের মানুষের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কারণ এই অঞ্চলটি একটি কৃষি প্রধান অঞ্চল এবং
এই অঞ্চলটি তিস্তা বেষ্টিত একটি অঞ্চল। এখানে কিন্তু রংপুরের 3টি উপজেলাতেই তিস্তা নদী বেষ্টনী এবং রংপুর বিভাগের 5টি জেলাতে কিন্তু তিস্তা আছে। এখানে হাড়িভাঙ্গা, আম আছে, শতরঞ্জি পল্লী আছে। তো আমরা একটু এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হলো এই বিষয়ে আমরা এখানে উন্নয়ন গবেষক আছেন বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোমর ফারুক, তার থেকে একটু জানতে চাই। দেখুন, এবারের বাজেট একটি ভিন্নতর সময়ে নতুন করে বাজেট, এবং এই বাজেটে মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক ছিল। সেই প্রত্যাশার জায়গায় যেহেতু রংপুর উত্তর অঞ্চলের এই মানুষটা বঞ্চিত, উন্নয়ন বঞ্চিত, এই অঞ্চলের কর্মসংস্থানে যথেষ্ট ঘাটতি আছে, সে কারণে এই বাজেটের দিকে তাকিয়েছিল এই অঞ্চলের মানুষ। ফলে আমরা বাজেটে কি পেয়েছি? বাজেটে আমাদের খুব বড় একটি প্রত্যাশা ছিল যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সুস্পষ্ট বরাদ্দ নিশ্চিত করা হবে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বাজেট বরাদ্দ আমরা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি যে এটা ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, এই বাক্যটি শুধু বলবার চেষ্টা করা হয়েছে বাজেট বক্তব্যের মধ্যে। আমরা দেখেছি যে এই অঞ্চলে যে কৃষি পণ্য আছে তাদের প্রতি তাদের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে, সেটা হচ্ছে কৃষি হাব করবার পরিকল্পনা গ্রহণ করেছে। এখন সেই কৃষি হাবটা কতটুকু কার্যকর হবে, 3,000 কোটি টাকার যে বরাদ্দটুকু দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে কৃষি গবেষণা, কৃষি পণ্য উৎপাদন, গবেষণা, বাজারজাতকরণ, সেচ থেকে শুরু করে সবগুলোই সেই কৃষি হাবের মধ্যে যাওয়ার কথা। তার মধ্যে দিয়ে এই অঞ্চলে কৃষি নিশ্চয়ই উন্নত হবে, তবে তার আওতাটুকু কতটুকু, কোন কোন জেলা এর মধ্যে দিয়ে কভার করবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা চেয়েছিলাম যে এই অঞ্চলে যে হাড়িভাঙ্গা আছে তার জন্য, এবং এই অঞ্চলে যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলোকে সংরক্ষণ করবার জন্য কিছু কোল্ড স্টোরেজ তৈরি করা হোক, কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে এই অঞ্চলের কৃষি পণ্য সংরক্ষণ করবার জন্য বাড়তি কোনো কোল্ড স্টোরেজের কিংবা আমরা দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে যে এবার যে বাজেট, সেই বাজেট নিশ্চয়ই অত্যন্ত একটি সুপরিণত বাজেট, কিন্তু এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি চাপ আছে, অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। এবং আমাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাজেট ভাবনা নিয়ে আমরা জানছিলাম।